বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে শাক ফাইন পড়বো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা দেখতে পাই শাক ফাইন কত ক্লাসে পড়েছিলাম 144 পর্যন্ত। 144 পর্যন্ত আমরা এ পর্যায়ে 145 থেকে শুরু করব। আমরা দেখি 145 ধারায় যেখানে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা আপনি পূর্বে যদি কোনো প্রকার বিবৃতি দিয়ে থাকেন, সেই বিবৃতি যদি বর্তমান বিবৃতির সাথে বা বর্তমান বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়, সম্পর্কযুক্ত হয়, সেক্ষেত্রে সে বিষয়ে উকিল আপনাকে জেরা করতে পারে। তাহলে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা আলোচনা করুন, বা সাক্ষ্য আইনের কোন বিধান মোতাবেক পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায় আলোচনা করুন। সো আমরা উত্তর কি দিব? সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে তখনই জেরা করা যায় যখন পূর্ববর্তী লিখিত বিবৃতিটি বর্তমান বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়, সম্পর্কযুক্ত হয়। কত ধারা অনুযায়ী? 145 ধারা অনুযায়ী। আর 145-এর সেকেন্ড পার্ট, যেটা আপনারা জানেন, 145-এর সেকেন্ড পার্ট, দ্যাট মিনস পূর্ববর্তী লিখিত যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিটা বর্তমান বিচার্য বিষয়ের সাথে, বর্তমান বিবৃতির সাথে যদি সম্পর্কযুক্ত না হয়, গরমিল হয়, অপ্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে বৈপরীত্য প্রদর্শনের জন্য সে বিবৃতি গ্রহণ করা যাবে, সে বিবৃতি আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে 145-এ কয়টা জিনিস পেয়েছি? টু থিংস, খেয়াল করেন, কিন্তু দুইটা জিনিস পেয়েছি। প্রথম হচ্ছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে 145। পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে বর্তমান বিবৃতির বৈপরীত্য প্রদর্শনে ব্যবহার করা যাবে 145। ক্লিয়ার কিনা? দয়া করে একটু আমার সাথে গাওয়ার চেষ্টা করেন, গাইতে গাইতে একটু গায়েন হবেন। যদি না গান, যদি না বলেন, তাহলে তো ঘুম আসবে। কথাও যদি না বলেন তাহলে ঘুম আসবে। দয়া করে একটু বলার চেষ্টা করেন সাথে সাথে। তাহলে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে, পাশাপাশি পূর্ববর্তী বিবৃতি বর্তমান বিবৃতির সাথে যদি সম্পর্ক না থাকে, অর্থাৎ গরমিল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বৈপরীত্য প্রদর্শনে ব্যবহার করা যাবে 145। দেন আমরা দেখবো 146 ধারা, জেরায় আইনসঙ্গত প্রশ্ন। আমরা 146 ধারা পর্যালোচনায় দেখতে পাই জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায় তিনটা। কয়টা? তিনটা। জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায় তিনটা। প্রথম প্রশ্ন, সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা যাবে। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা যাবে। সেকেন্ড কোশ্চেন, পরিচয় মান মর্যাদার জন্য প্রশ্ন করা যাবে। আর থার্ড কোশ্চেন হচ্ছে চরিত্রের প্রতি আঘাত দিয়ে প্রশ্ন করা যাবে। তাহলে সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন, পরিচয় মান মর্যাদা সম্পর্কে প্রশ্ন, চরিত্রের প্রতি আঘাত দিয়ে প্রশ্ন। কত ধারা? 146 ধারা। আপনাদেরকে একটু জানার জন্য বলে রাখি, 146 ধারায় অল্প একটু বিষয় সংযোজিত হয়েছে। দ্যাট মিনস চরিত্রের প্রতি আঘাত দিয়ে যে প্রশ্ন করার কথা বলা হয়েছে, এই চরিত্রের প্রতি আঘাতের মধ্যে আমরা দেখতে পাই একটা প্রশ্ন হচ্ছে পূর্বাতন যৌন আচরণ সম্পর্কেও প্রশ্ন করা যায়। কি? পূর্বাতন যৌন আচরণ সম্পর্কেও প্রশ্ন করা যায়। অর্থাৎ আপনি বর্তমানে যেই সাক্ষ্য দিতে আসছেন, আপনার পূর্ববর্তী আচরণ সম্পর্কে, যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে যে আপনার চরিত্রটা খারাপ, আপনার অ্যাটিটিউড এরকম। তাহলে আমরা দেখতে পাই জেরায় আইনসঙ্গত প্রশ্ন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। পরিচয় মান মর্যাদা সম্পর্কে প্রশ্ন, সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন, চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করা যাবে। ক্লিয়ার কিনা? 145-এ পেয়েছি পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। বৈপরীত্য প্রদর্শনে আমরা দেখতে পাই পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে 145 ধারায়। তাহলে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা এবং বৈপরীত্য প্রদর্শনে পূর্ববর্তী লিখিত বিবৃতির ব্যবহার 145। জেরায় আইনসঙ্গত প্রশ্ন তিনটি, সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন, পরিচয় মর্যাদার ক্ষেত্রে প্রশ্ন, চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন 146। এখন আমরা 147 পড়বো। ইতিমধ্যে আমরা 147 বিষয় জেনেছি যখন 132 ধারা পড়ি। ফৌজদারি অপরাধে জড়িয়ে যাবেন এমন অজুহাতে প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকা যাবে না। ফৌজদারি অপরাধে জড়িয়ে যাবেন এমন প্রশ্নে, এমন অজুহাতে আপনি প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকা যাবে না। আমরা দেখতে পাই
আপনাকে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করবেন কত ধারা অনুযায়ী 147 ধারায়। তাহলে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করবেন 147, সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করবেন 147। আমরা দেখি আবারও খেয়াল করেন, সাক্ষীকে জবাব দেওয়ার জন্য বাধ্য করবেন 147 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাই 148 ধারায়, যখন 136 ধারায় পড়েছিলাম না, 135 ধারায় যেমন 5 জন সাক্ষী কার পরকে উপস্থিত হবেন, কার পরকে সাক্ষ্য দিবেন সেটা বলা আছে ক্রমধারা। তেমনি 5 জন সাক্ষীর মধ্যে কার সাক্ষী গ্রহণযোগ্য হবে, কার সাক্ষী গ্রহণযোগ্য হবে না সেটাও বলা আছে 136 ধারা। তেমনি এখন যেই 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে তাদের সাক্ষ্য গ্রহণ করলেন, গ্রহণ করার পর ওই 3 জন সাক্ষীর সাক্ষ্য যেই সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যের কতটুকু অংশ গ্রহণযোগ্য হবে, কতটুকু অংশ গ্রহণযোগ্য হবে সেটা নির্ধারণ করবেন আদালত 148 ধারায়। কত ধারায়? 148 ধারায়। তাহলে সাক্ষীকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য করা যাবে 147। তবে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য করতেছেন এই প্রশ্নের উত্তরটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নির্ধারণ করবেন আদালত 148। কত ধারায়? 148। তাহলে আমরা কি পড়েছি? পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা, বৈপরীত্য প্রদর্শনে পূর্ববর্তী বিবৃতির ব্যবহার 145, যারাই আইনসঙ্গত 3টা প্রশ্ন করা যাবে 146, সত্যবাদিতা পরীক্ষা, পরিচয় মানমর্যাদা সম্পর্কে জানা, চরিত্রের প্রতি আঘাত করা 146। 147 আমরা জেনেছি সাক্ষীকে যখন উত্তর দেওয়ার জন্য বাধ্য করা যাবে, সাক্ষীকে যখন উত্তর দেওয়ার জন্য বাধ্য করা যাবে 147। দেন আমরা পড়েছি 148 ধারায় যখন প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য বাধ্য করা হবে, সেই প্রশ্ন কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে না, বিবৃতির কতটুকু অংশ গ্রহণযোগ্য হবে সে বিষয়ে নির্ধারণ করবেন আদালত 148। এখন আমরা চলে যাব 149। খেয়াল করেন সবাই 149। আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আপনার হিস্ট্রি বলে আপনি পূর্বে ডাকাত ছিলেন, এ বিষয়ে উকিল জেনেছেন, এ বিষয়টা উকিল জেনেছেন। যদি আপনার হিস্ট্রি সম্বন্ধে উকিল জেনে শুনে আপনাকে প্রশ্ন করে আপনি একজন ডাকাত, যদি আপনি এখন ভালো হয়ে গেছেন কিন্তু হিস্ট্রি বলে আপনি ডাকাত ছিলেন, অনেকে আছে না ডাকাতি করে 10 বছর পরবর্তীতে ভালো হয়ে যায়, এরকম আছে কিন্তু। তাহলে আপনি এখন ভালো হয়ে গেলেও কিন্তু আপনার হিস্ট্রি বলে আপনি ডাকাত ছিলেন, এই প্রশ্নটা আপনাকে করতে পারে উকিল। যদি আপনি ডাকাত ছিলেন না, আপনি আসলে মাস্টার সাহেব, এখন রিটায়ার করেছেন, আপনাকে অযৌক্তিকভাবে প্রশ্ন করেছে আপনি একজন ডাকাত, সেক্ষেত্রে এই প্রশ্ন করাটা যুক্তিযুক্ত নয়, এই প্রশ্ন করা যাবে না। এখন বিবেচ্য বিষয় হচ্ছে যুক্তিযুক্ত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। যুক্তিযুক্ত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে 150 ধারা অনুযায়ী উকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। আবারও খেয়াল করেন, যুক্তিযুক্ত কারণ থাকলে মানে আপনি যদি পূর্বে অপরাধী হয়ে থাকেন, আপনি আগে আরো 3টা খুন করেছেন, এই কথা যদি বলে যে আপনি নাকি আগেও 3টা খুন করেছেন, এই যে খুন করার বিষয়ে বললো, পূর্ববর্তী বিষয়ে যখন খুন করেছেন বলেছেন, এই খুন করার বিষয়ে আমরা দেখতে পাবো যদি খুন করেছেন, খুন করেই থাকেন সেক্ষেত্রে প্রশ্ন করাটা যৌক্তিক, আর খুন না করে থাকলে সে প্রশ্ন করাটা অযৌক্তিক। যৌক্তিক কারণ নিয়ে প্রশ্ন করা যাবে 149, অযৌক্তিক কারণে প্রশ্ন করা যাবে না, সেটা 149। যদি অযৌক্তিক কারণে প্রশ্ন করে থাকেন, যদি অযৌক্তিক কারণে প্রশ্ন করে থাকেন উকিল সাহেব, সেক্ষেত্রে উকিলের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা আছে 150। এক্ষেত্রে আমরা প্রবিধান ব্যবহার করব 436। কত? 436। একটু মুখ দিয়ে বলেন ভাই, একটু মুখ দিয়ে বলেন দয়া করে। যেখানে ছিলাম 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা এবং বৈপরীত্য প্রদর্শনে ব্যবহার, পূর্ববর্তী লিখিত বিবৃতি 145। যারাই আইনসঙ্গত প্রশ্ন 3টা 146, সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করবেন 147, বিবৃতির কতটুকু অংশ গ্রহণযোগ্য হবে নির্ধারণ করবেন আদালত 148। যুক্তিসঙ্গত কারণ থাকলে প্রশ্ন করা যাবে 149, যুক্তিসঙ্গত কারণ না থাকলে প্রশ্ন করা যাবে না 149। তবে যুক্তিসঙ্গত কারণ না থাকলে যদি প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে উকিলের বিরুদ্ধে ব্যবস্থা 150। প্রবিধান 436। এখন আমরা চলে যাব আরেকটা অংশে 151। অশ্লীল কুৎসাজনক প্রশ্ন, সাক্ষীকে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন যদি প্রয়োজন সাপেক্ষে, খেয়াল করেন কিন্তু
আদালতের বিচার্য বিষয়ের সাথে যদি রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে, আর বিচার্য বিষয়ের সাথে রিলেটেড না হয়ে থাকলে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। সো 151 ধারা মোতাবেক অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে, করা যাবে না। যুক্তিযুক্ত কারণ থাকলে করা যাবে, যুক্তিযুক্ত কারণ না থাকলে করা যাবে না। দুইটা বিষয় বলা আছে, দ্যাট মিনস নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ দুইটার কথাই বলা আছে 151 ধারায়। তাহলে 151 ধারা থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে? অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না, 151 ধারা অনুযায়ী। যেটা আমরা দেখতে পাবো 152 ধারায়, যখন পুলিশ সাক্ষ্য দিতে কাঠগড়ায় উত্থাপিত হয় সেক্ষেত্রে পুলিশকে প্রশ্ন করলো, পুলিশ তো ঘুষখোর, টাকা খায়, ওনার তদন্ত সঠিক নয়। এই যে প্রশ্নটা করলো, প্রশ্নটা করার মানে হচ্ছে আপনাকে উত্ত্যক্ত করে দেওয়া, আপনাকে অপমান করা। এটা উদ্দেশ্যমূলক প্রশ্ন। আপনি যেন অপমানিত হয়ে যা মুখে আসে তাই বলে দেন, সেক্ষেত্রে আপনাকে অযৌক্তিক ঘোষণা করবে। যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আজকে পড়বো 155। তাহলে আমরা দেখতে পাই সাক্ষীকে কোনোভাবেই অপমানমূলক, উত্ত্যক্তমূলক প্রশ্ন বা উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে না। অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন না 152। তাহলে 151-তে বলছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে, যাবে না। বাট 152 এসে দেখি অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। কত ধারা আমরা দেখতে পাই? 152 ধারা। দেন আমরা দেখবো 153 ধারায়, একটু খেয়াল করেন। 153 ধারা আমরা দেখতে পাই সাক্ষীর সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করা হলে যদি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন বিচার্য বিষয়ের সাথে যুক্তিযুক্ত না হয় সেক্ষেত্রে উক্ত প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকতে পারে। অর্থাৎ বর্তমানে আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে খুন করার অথবা চুরি করার, এমন অভিযোগ উত্থাপন করেছেন। এখন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি নাকি পূর্বে যে স্কুলে কর্মরত ছিলেন সেই স্কুলে থাকাকালীন অসততার কারণে বরখাস্ত হয়েছিলেন। তখন তিনি এই প্রশ্নের জবাব এড়িয়ে যেতে পারেন যে আমি আসছি, আমি বর্তমানে চুরি করেছি কিনা, বর্তমান বিষয়ে চুরি করেছি কিনা সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। পূর্বে কি ছিলাম, পূর্বে কি করেছি সে বিষয়ে প্রশ্ন করতে পারেন না। এই বিষয়ে প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। বর্তমান বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত যদি কোনো কিছু হয় সে বিষয়ে প্রশ্নের জবাব দিতে বাধ্য। যদি সম্পর্কযুক্ত না হয় সেই প্রশ্ন এড়িয়ে যেতে পারেন, বর্জন করতে পারেন 153 ধারা। তাহলে সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে সে প্রশ্ন যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত না হয় প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারেন, প্রশ্ন বর্জন করতে পারেন 153। তাহলে আবার একটু পিছনে যাই, 151-তে কি পড়েছি? অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন। অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না, 151। অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পূর্ণ নিষিদ্ধ 152। সত্যবাদিতা পরীক্ষা করার জন্য উত্তরের ক্ষেত্রে আপনি উত্তর দেওয়া বিরোধিতা করতে পারেন যদি এই প্রশ্নটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত না হয় 153 ধারা। দেন আমরা চলে যাবো 154 ধারা। এটা আপনারা অনেকেই জানেন, বৈরী সাক্ষী। সাক্ষী আহ্বানকারীর পক্ষ যিনি সাক্ষীকে আহ্বান করলেন, নিয়ে আসলেন, সেই সাক্ষী যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে থাকেন, সাক্ষী আহ্বানকারী পক্ষের বিরুদ্ধে যদি সাক্ষী কোনো সাক্ষ্য দিয়ে থাকেন আইনের পরিভাষায় তাকে বৈরী সাক্ষী বলে অবহিত করা হয়। বৈরী সাক্ষী কে ঘোষণা করেন, কে ঘোষণা করতে পারেন? আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছিল। বৈরী সাক্ষী ঘোষণা করতে পারেন আদালত। আর যিনি সাক্ষীকে আহ্বান করেছেন তিনি সাক্ষীকে বৈরী ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ জানাবেন। তাহলে বৈরী সাক্ষী কাকে বলে? 154 ধারায় বৈরী সাক্ষী ঘোষণা করতে পারেন আদালত, অথবা যিনি সাক্ষীকে বা যে পক্ষ সাক্ষীকে আহ্বান করেছেন সে পক্ষ উপযুক্ত মনে করলে তাকে বৈরী ঘোষণা করার জন্য আদালতের নিকট আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে বৈরী ঘোষণা করেন 154 ধারা। তাহলে বৈরী সাক্ষী আমরা গেলাম। বৈরী সাক্ষীর ইংরেজি কি? হোস্টাইল উইটনেস। হোস্টাইল উইটনেস, হোস্টাইল উইটনেস বৈরী সাক্ষী এর ইংরেজি শব্দ। দয়া করে একটু ইংরেজি শব্দ জানতে হবে।
পরীক্ষাতে দেখবেন ইংরেজি দিয়ে দিবে হোস্টাইল উইটনেস কাকে বলে আলোচনা করুন। ধারা জানেন, লেখা জানেন, বিষয় জানেন, ইংরেজি জানেন না, উত্তর দিতে পারবেন না। সো একটু সমর্থক শব্দগুলো আমরা জেনে যাব। তাহলে বৈরী সাক্ষী এর ইংরেজি শব্দ কি পাইলাম? হোস্টাইল উইটনেস। কত দ্বারায়? 154 দ্বারায়। সমর্থক শব্দ কি? শত্রু সাক্ষী। সমর্থক শব্দ কি? শত্রু সাক্ষী। যে সাক্ষীকে আহ্বান করলেন আপনার পক্ষে বলার জন্য, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গড় গড় করে আপনার বিরুদ্ধে বলা শুরু করলো, তখন আপনি কি বলবেন? যা বলছেন বলছেন, চুপ থাকেন। দয়া করে আদালতকে বলবেন যে তিনি আমার পক্ষে সাক্ষী নয়, তাকে বৈরী ঘোষণা করেন। এই যে যে পক্ষ সাক্ষী আহ্বান করেছেন, সাক্ষী যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধে বক্তব্য দেন, সেক্ষেত্রে তাকে বৈরী সাক্ষী বলে অবহিত করা হয় 154 দ্বারায়। ইংরেজি বানানটা আবার একটু লিখেন, হোস্টাইল উইটনেস। আমরা ক্লাসের পরে লিখে দিচ্ছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা এই মুহূর্তে একটু ক্লাসে যাচ্ছি। তাহলে 151-তে পড়েছি অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে যাবে না 151। অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পূর্ণ নিষিদ্ধ 152। সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে সে প্রশ্ন যদি বিচার্য বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারেন 153। বৈরী সাক্ষী 154, শত্রু সাক্ষী 154, বিদ্রোহী সাক্ষী 154, হোস্টাইল সাক্ষী 154। দেন আমরা সর্বশেষ ধারা পড়ব আজকে 155 ধারা। 155 সাক্ষীকে কিভাবে অভিশংসন করা হয়। এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, গত পরীক্ষাতে। সাক্ষীর প্রতি অভিশংসন, সাক্ষীকে অভিশংসন করা হয় 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। যদিও সর্বশেষ যে পদ্ধতিটা সাক্ষী দুশ্চরিত্রা, এই পদ্ধতিটা বর্তমানে বিলুপ্ত করা হয়েছে, বাতিল করা হয়েছে। এটা নিয়ে আবার কথাও চলতেছে। সো আমরা একটু জেনে রাখবো শুধু যে সাক্ষীকে অভিশংসন করা হয় 4টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি খেয়াল করেন, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য ঘোষণা করে। সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য ঘোষণা করে। সাক্ষী ঘুষ গ্রহণ করেছে মর্মে প্রমাণ করে। সাক্ষী ঘুষ গ্রহণ করেছে মর্মে প্রমাণ করে। সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতি অসঙ্গতিপূর্ণ প্রমাণ করে। তাহলে 3টা পদ্ধতি আমরা জানলাম। সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য ঘোষণা করে, সাক্ষী ঘুষ গ্রহণ করেছেন প্রমাণ করে, সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতি অসঙ্গতিপূর্ণ বা সঙ্গতিবিহীন প্রমাণ করে। এই 3টা পদ্ধতিতে সাক্ষীর অভিশংসন করা যায়। আর সর্বশেষ পদ্ধতি আমরা জেনেছি অভিযোগকারী দুশ্চরিত্রা, ইহা প্রমাণ করে। অভিযোগকারীর চরিত্র দুশ্চরিত্র বলে প্রমাণ করে। যদিও এই বিষয়টা বাতিল বলে ঘোষণা করা হয়েছে, আমরা একটু জেনে রাখলাম। তাহলে 155-তে কি জানলাম? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন কয়টা পদ্ধতিতে অভিশংসন করা যায়? 4টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য ঘোষণা করে। দ্বিতীয় পদ্ধতি, সাক্ষী ঘুষ গ্রহণ করেছেন মর্মে প্রমাণ করে। তৃতীয় পদ্ধতি, পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতি অসঙ্গতিপূর্ণ প্রমাণ করে। চতুর্থ পদ্ধতি, সাক্ষী ব্যভিচারিণী দুশ্চরিত্রা। দয়া করে এই যে 10টা ধারা পড়লাম, অবশ্যই না লিখে কোনোভাবে ঘুমাবেন না। আর কত ঘুমাবেন? আর ঘুমানোর সুযোগ নাই। এই মুহূর্তে যে সময়টা আছে, আমরা অবশ্যই এই সময়ের সাথে আমরা যে সময়টা আছে আর কি, ওইটা গুরুত্ব সহকারে দেখবো এবং সময়টা কভার করার চেষ্টা করব, প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করব। আর ঘুমাবো না, দয়া করে আর ঘুমাবো না। আর ছুটি তো যাওয়াই যাবে না। তাহলে আমরা কি পড়েছি? 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা করা যায়, পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতি যদি সঙ্গতিপূর্ণ না হয়, অসঙ্গতিপূর্ণ হয়, সেক্ষেত্রে বৈপরীত্য প্রদর্শনে ব্যবহার করা যায় 145। যারা আইনসঙ্গত 3টা প্রশ্ন করা যাবে: সত্যবাদিতা সম্পর্কে, পরিচয় মান মর্যাদা সম্পর্কে, আর হচ্ছে চরিত্রের প্রতি আঘাত দিয়ে 146। উত্তর দানে বাধ্য করা যাবে সাক্ষীকে 147। বিবৃতির কতটুকু অংশ গ্রহণযোগ্য হবে? 148। যুক্তিসঙ্গত কারণ থাকলে উকিল প্রশ্ন করতে পারেন, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না 149। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি প্রশ্ন করা হয়, উকিলের বিরুদ্ধে ব্যবস্থা 150। প্রবিধান 436। সর্বোপরি আমরা 151-তে পড়েছি অশ্লীল কুৎসাজনক প্রশ্ন যুক্তিযুক্ত কারণ থাকলে করা যাবে, না হয় করা যাবে না 151। অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পূর্ণ নিষিদ্ধ
152। সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা যাবে, তবে সেই প্রশ্নটা যদি বিচার্য বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ না হয় গ্রহণযোগ্য হবে না, প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারেন। 153। কোন পক্ষ যাকে সাক্ষী রূপে আহ্বান করেছেন সে সাক্ষী যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে থাকে আইনের পরিভাষায় তাকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলা হয়ে থাকে। 154। আর 155 পড়েছি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা, সাক্ষীর প্রতি অভিশংসন 4টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য ঘোষণা করে, সাক্ষী ঘুষ গ্রহণ করেছেন মর্মে প্রমাণ করে, সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বিবৃতি অসঙ্গতিপূর্ণ বলে প্রমাণ করে, আর সাক্ষী দুশ্চরিত্রা প্রমাণ করে। এই 4 পদ্ধতিতে আমরা সাক্ষীর প্রতি অভিশংসন করতে পারি। এই 4টা সেন্টেন্স আমাদেরকে মুখস্থ করতে হবে সাক্ষীর প্রতি অভিশংসনের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে সাক্ষীর প্রতি সাক্ষীকে কিভাবে অভিশংসন করা হয়, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে নষ্ট করা যায়, আমরা দেখব 4 পদ্ধতিতে নষ্ট করা যায়। ইতিমধ্যে আমি বলেছি। ধন্যবাদ সবাইকে। আমরা অবশ্যই বারবার বলে থাকি এই ধারাগুলো না লিখে ঘুমাবেন না। ধন্যবাদ সবাইকে। আর ঘুমের সুযোগ নাই। সে পর্যন্ত ভালো থাকেন। প্রশ্নোত্তর পর্বে আসি। আসসালামু আলাইকুম।